সংঘবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানোর একটি রাজনীতি করছে। অতি দ্রুত যদি আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করি, তাহলে বাংলাদেশের এই যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সামাজিক যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সামগ্রিকভাবে, সেটি খুব দ্রুত এই জায়গা থেকে আপনাদেরও সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংস্কারের আলাপ আলোচনা করেছে। তরুণ যে প্রজন্ম যারা আগামী দিনে রাজনীতিতে আসবে, তাদের সামনে কিন্তু উদাহরণ হিসেবে ছাত্রলীগের সেই কলুষিত রাজনীতি ছিল। সংগঠনের নামকে যদি বিতর্কিত করে, তার বিরুদ্ধে সংগঠন হিসেবে আমরা কোন ধরনের ব্যবস্থা নিচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটে। আমি নূরে আলম আছি আপনাদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের সাথে আজকের আছেন ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার যেটি প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটি জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে ছাত্র দলের ভূমিকা ছিল অনেক, এবং ছাত্র দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীরা মাঠে ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং এই ব্যানারেই আন্দোলনটি হয়েছে এবং সেখানে আপনাদের ব্যাপক ভূমিকা ছিল। 5 আগস্টের পরে আমরা দেখছি যে এই বিগত 8 মাসে সে ঐক্যের জায়গাটা আপনারা ধরে রাখতে পারেননি, এটি কেন? আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে যে বিষয়টি বলতে চাই, যে ঐক্যের যে বিষয়টি, আসলে 8 মাস পরবর্তী সময়ে দেখেন 5 আগস্ট পূর্ববর্তী যে সময়, সেই সময়টাতে আমরা বিগত 1.5 দশক ধরে বাংলাদেশের উপর চেপে বসে একটি ফ্যাসিস্ট গোষ্ঠীকে, তার বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন ছিল এবং কৌশলগত কারণে আমাদের কাছে আমরা কিন্তু বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল, সেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা আমাদের নিজস্ব যে রাজনৈতিক যে ব্যানার, আমাদের অস্তিত্বের যে ব্যানার, সেটিকে আমরা সামনে নিয়ে আসিনি। কারণ আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি বাংলাদেশের যে কোনো সামাজিক আন্দোলনকে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য যে ধরনের আন্দোলন বিগত দিনে হয়েছে, সেই আন্দোলনগুলোতে একটা ট্যাগ তৈরি করে দেওয়া হয়। সেটা বিভিন্ন আমাদের রাজনৈতিক দলগুলোর উপর দিয়ে সেই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করে সেটিকে দমন নিপীড়নের মাধ্যমে সেই আন্দোলনকে বাধাগ্রস্ত করা হয়। তো 7 জানুয়ারি একটি ডামি নির্বাচনের পরে সাধারণ জনগণের মধ্যে যে ধরনের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের জায়গা থেকে এই হঠাৎ করেই যখন এই পুনরায় কোটা পুনর্বহাল করা হলো একটি রায়ের মাধ্যমে, তো তখন থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনে আমরা কিভাবে তাদের পাশে দাঁড়াবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা সাংগঠনিক একটা আলাপ আলোচনার মধ্যে গিয়েছি। তো তখন আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে না, এই আন্দোলন যেহেতু একটি সামাজিক আন্দোলন, যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলন, এই আন্দোলনে আমরা আমাদের নিজস্ব ব্যানারে না গিয়ে সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানার, সেই ব্যানারের মাধ্যমে এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। এবং প্রথম থেকে আমাদের একটি লক্ষ্য ছিল, সেই লক্ষ্য যেটা ছিল যে 7 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে জনগণের, বিশেষ করে তরুণ সমাজের যে ভোটাধিকার হরণ করা হয়েছে, সেই জায়গা থেকে আমাদের প্রধান লক্ষ্য ছিল যে কোনো উপায়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার পতন নিশ্চিত করা। তো এই 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে যখন হাসিনার পতন নিশ্চিত হয়েছে, তারপরে কিন্তু আমরা আমাদের যে নিজস্ব রাজনৈতিক যে আদর্শ, যে ব্যানার, সেখানে কিন্তু আমরা যার যার রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমরা কিন্তু আমাদের অবস্থানে ফিরে এসেছি। কিন্তু আপনি যদি বলেন যে ঐক্যের যে কথাটি, রাজনৈতিকভাবে আমার কাছে মনে হয় না যে ঐক্যে খুব বেশি ফাটল ধরেছে। এখানে আমরা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থী জনগণ একত্রিত হয়েছিলাম শুধু একটি নির্দিষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট গোষ্ঠীর বিপরীতে গিয়ে। তো 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু সবার লক্ষ্য যখন একটা ছিল, সেই লক্ষ্য যখন পূরণ হয়ে গেছে, সেই পূরণ হওয়া লক্ষ্যর পরবর্তী সময়ে আমরা যেহেতু রাজনৈতিক সংগঠন, আমাদের একটি নির্দিষ্ট আদর্শ আছে, সেই আদর্শ বাস্তবায়নের জন্য আমরা এখন আমাদের এই সংগঠনের ব্যানারে আমরা আমাদের কার্যক্রমে লিপ্ত আছি। একটি বিষয় হচ্ছে যে যেটি বলছেন যে ঐক্যের জায়গাটি নষ্ট হয়নি, কিন্তু আমরা যদি দেখি কাদা ছোড়াছুড়ি তো ব্যাপকভাবে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, সেটি একদম তরুণরা ঘটিয়েছে। পরবর্তীতে সকল বয়সী মানুষ এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। তো দেশে এখন 3.5 কোটির মতো তরুণ ভোটার রয়েছে, আরও নতুন ভোটার হবে যারা, তারা তো একটি আদর্শ রাজনৈতিক ব্যবস্থা দেখতে চায়, যেখানে আপনাদের অনৈক্য থাকবে নিজেদের মধ্যে,
কথা কাটাকাটি থাকবে, কিন্তু কাদা ছোড়াছুড়ি থাকবে না, সেটি তো এখনো দেখা যাচ্ছে। এটি কি আদর্শ রাজনৈতিক পরিবেশ বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি এই ব্যাপারটিকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই। আমার কাছে যেটি মনে হয় যে, দেখেন, বাংলাদেশে দীর্ঘ প্রায় 17 বছর একটি অনির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং তারা তাদের মতো করে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে তারা পরিচালিত করেছে। সেই জায়গাটিতে কিন্তু আমার কাছে যেটি বরাবরই মনে হয়েছে যে ফ্যাসিবাদের একটি সামাজিকীকরণ হয়েছে। ফ্যাসিবাদের এই সামাজিকীকরণের হওয়ার মাধ্যমে আমরা যারা তরুণ প্রজন্ম, বিগত এই 90 দশকের পরে আমাদের যাদের জন্মগ্রহণ করেছি, তাদের মধ্যে কিন্তু এই ফ্যাসিবাদের সামাজিকীকরণের প্রভাবটা খুব প্রকটভাবে প্রভাব বিস্তার করেছে আমাদের মনোজগতে, আমাদের চিন্তায়, আমাদের কার্যক্রমে, সব কিছুতে। এখন হঠাৎ করে কিন্তু আমাদের এই দীর্ঘদিনের যে যাপিত অভ্যাস, আমরা চাইলেই কিন্তু এটি পরিবর্তন করতে পারি না। তো বাংলাদেশে এই যে 17 বছর ধরে যে সামাজিক চর্চা বা সাংস্কৃতিক চর্চা বা যে ধরনের চর্চাগুলো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে যে চর্চাটি হয়েছে, সেই জায়গাটিতে আমাদের কিন্তু মনোজগতে এটার একটা বড় প্রভাব রয়ে গেছে। যার কারণে হঠাৎ করে যদি আপনি মনে করেন 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা খুব সুস্থ স্বাভাবিক বা স্বাভাবিকভাবে যে প্রত্যাশিত আমাদের যে রাজনৈতিক আলাপ আলোচনা বা কার্যক্রম হঠাৎ করে চলে আসবে, সেটি কিন্তু সম্ভব না। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের একটা বড় প্রজন্ম মানসিক ট্রমার মধ্যে রয়েছে। তো এটার জন্য যেটা দরকার, একটা সুস্থ রাজনৈতিক ব্যবস্থার প্রচলন। এবং আমি এটাকে যেভাবে দেখি যে বাংলাদেশে যেহেতু দীর্ঘদিন ধরে একটি নির্বাচন ব্যবস্থা ছিল না, যখন একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে এবং এই যে নির্বাচন প্রক্রিয়া, আমরা যে সাম্যের কথা বলি, যদি আমরা এই নির্বাচন প্রক্রিয়ায় যাই, তখন কিন্তু জনগণের সাথে আমাদের যে যোগাযোগের যে ঘাটতিটা রয়েছে, দীর্ঘদিন যে 17 বছর একে অপরের কাছে যাওয়া, আমার ভোটের জন্যই যাওয়া বা জবাবদিহিতার যে জায়গাটা, সেটা না থাকার কারণে কিন্তু এই যোগাযোগের ঘাটতিটা তৈরি হয়েছে। তো আমরা যখন ভোটের জন্য একে অপরের কাছে যাব, তখন কিন্তু আমাদের যোগাযোগের ঘাটতিটা পূরণ হবে এবং একই সাথে রাষ্ট্রের মধ্যে একটা জবাবদিহিতা তৈরি হবে এবং একটা সুস্থ সামাজিক চর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে এই কাদা ছোড়াছড়ি এটার অবসান ঘটবে বলে আমি মনে করি। বিগত সময়ে ছাত্র রাজনীতি নিয়ে মানুষের ভেতরে নেতিবাচক ধারণা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের অভিজ্ঞতাও খারাপ। আসলে 90 পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি খুব আহামরি কোনো সুফল ছাত্র রাজনীতি থেকে শিক্ষার্থীরা পেয়েছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। এই অবস্থায় আপনাদের উপরে মানুষ আস্থা কেন রাখবে, মানে ছাত্র দলের উপরে মানুষ কেন আস্থা রাখবে? আমি প্রথমে যে আপনারা কি নতুনত্ব নিয়ে আসবেন? ছাত্র দলের উপর কেন আস্থা রাখবেন, আমি তার আগে যেটি বলতে চাই যে ছাত্র রাজনীতির যে কলুষিত রূপ, এখন এই যে আমরা যে প্রজন্মকে কেন্দ্র করে আমরা ছাত্র রাজনীতি পরিচালিত করব, এই প্রজন্ম কিন্তু আসলে প্রকৃত ছাত্র রাজনীতির যে রূপ, সেটি কিন্তু তারা দেখেনি, তাদের দেখার সুযোগ হয়নি। কারণ বাংলাদেশে বিগত 1.5 দশকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কোনো সহাবস্থান ছিল না। বিরোধী মতের কোনো শিক্ষার্থী তাদের স্বাভাবিক রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। আমাদের কাছে যেটি মনে হয় যে আমরা শিক্ষার্থীদেরকে কিভাবে আকৃষ্ট করব বা তারা আমাদেরকে কেন ভরসা করবে, সেটি হচ্ছে, দেখেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘ 1.5 দশক একটি রাজনৈতিক সংগ্রামের একটি অভিজ্ঞতা রয়েছে। সেই সংগ্রাম কাদের বিপরীতে? একটি ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর বিপরীতে। আমরা কিন্তু সেই শাসক গোষ্ঠীর বিপরীতে গিয়ে প্রকাশ্যে এবং তাদের সকল নির্যাতন নিপীড়নের এবং তাদের এই যদি বলি যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে সবথেকে ভয়ানক শাসক গোষ্ঠী হিসেবে যাকে বিবেচনা করা হচ্ছে, সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিপরীতে আমরা কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে, তাদের অধিকার প্রচেষ্টার লক্ষ্যে আমরা কিন্তু রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে গিয়েছি। এবং বিগত দিনে যেহেতু বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সহাবস্থানের রাজনীতি ছিল না, 5 আগস্ট পরবর্তী সময়ে একটি স্বাভাবিক পরিবেশ ধীরে ধীরে বিরাজমান হচ্ছে। সেই জায়গা থেকে আমরা ছাত্র রাজনীতির যে নতুন রূপ, সেটি বিনির্মাণে আমরা বিভিন্ন ধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম হাতে নিয়েছি। সেই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আগামী দিনে একটি জ্ঞান এবং একটি উৎপাদনশীল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ করার লক্ষ্যে যে ধরনের ছাত্র রাজনীতি নির্মাণ করা যায়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাব। না, আপনারা একদিকে যেরকম এরকম কাজও করছেন, তার বিপরীতে তো আপনাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নানা ধরনের সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে। আমি দু একটি উদাহরণ যদি দিই, এই গত 8 এপ্রিলের
সংবাদ আমি বলছি। নোয়াখালী বেগমগঞ্জে ফেসবুক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এতে ছাত্রদলেরই 7 জন আহত হয়েছে। তার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের 2 নেতার বিরুদ্ধে 2 জুনিয়র শিক্ষার্থীর কাছে চাঁদা দাবি ও দোকান দখলের অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় অথবা বিভিন্ন সময় আপনার বিভিন্ন জায়গায় ছাত্র দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এটিকে আপনি কিভাবে দেখছেন এবং এটি আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? দেখেন, বাংলাদেশে একটা রাজনৈতিক সংস্কৃতি কিন্তু দীর্ঘদিন আমাদের উপর চেপে বসেছিল। হঠাৎ করে সেই রাজনৈতিক সংস্কৃতির চর্চা থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। এটার জন্য রাজনীতিকে সহজ সরল করতে হবে এবং একটি সুস্থ চর্চার মধ্যে আমাদেরকে যেতে হবে। এখন এই যে চাঁদাবাজির ঘটনা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন। এখানে অনেকেই আছে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ছাত্র রাজনীতিতে তাদের আগমন ঘটে, অনেক সুবিধার জন্য অনেকে আসে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাম ব্যবহার করে কেউ তাদের সুবিধা অর্জনের জন্য সংগঠনের নামকে যদি বিতর্কিত করে, তার বিরুদ্ধে সংগঠন হিসেবে আমরা কোন ধরনের ব্যবস্থা নিচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ইতিমধ্যেই দেখবেন 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতা অথবা কর্মীর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে, আমরা কিন্তু সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করছি। তো আমরা কেন করছি? আমরা একটি ইতিবাচক বার্তা দিতে যাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো সন্ত্রাস কিংবা স্বার্থবিরোধী, শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কাজে যদি কেউ লিপ্ত থাকে, তাদের স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবে না। কিন্তু তারপরেও তো বন্ধ হচ্ছে না। তারপরেও বন্ধ হচ্ছে না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেহেতু ছাত্র রাজনীতির এই যে প্রজন্মটা, তারা তো ছাত্র রাজনীতির এই ইতিবাচক রূপটা কিন্তু এখনো দেখেনি। আর একটা চর্চাই ছিল আমাদের সামনে, উদাহরণ হিসেবে এই যে তরুণ যে প্রজন্ম যারা আগামী দিনে রাজনীতিতে আসবে, তাদের সামনে কিন্তু উদাহরণ হিসেবে ছাত্রলীগের সেই কলুষিত রাজনীতি ছিল। তারা অনেকে মনে করে রাজনীতি মানেই হচ্ছে আমার পিছনে 100টা বাইক থাকবে, আমি ক্যাম্পাসে বা বিভিন্ন জায়গায় শোডাউন করে চলাফেরা করব, আমার একটা হ্যাডম প্রদর্শন। তো এটা তো রাজনীতি না। আমরা যখন নতুন রাজনীতি বিনির্মাণ বা সেটির রূপ যখন আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দেখাতে পারবো, তখন কিন্তু এই পারসেপশন বা এই অবস্থার পরিবর্তন ঘটবে। সেজন্য কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার খুব প্রয়োজন। এখনও কিন্তু বাংলাদেশে একটি সুস্থ স্বাভাবিক রাজনীতির পরিবেশ এখনও বিরাজমান হয়নি এবং সেই পরিবেশ যখন নিশ্চিত হবে, শিক্ষার্থীরা বা ছাত্রদল যখন সেই উন্মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে তাদের শিক্ষার্থীদের জন্য নতুন রাজনীতি বিনির্মাণ করবে, তখন কিন্তু এই পারসেপশন পরিবর্তন হবে এবং একটি সুস্থ সাংস্কৃতিক সামাজিক চর্চার মধ্য দিয়ে সেই নতুন রাজনীতি বাংলাদেশে বিনির্মাণ হবে এবং আস্তে আস্তে এটি ধীরে ধীরে এটি আমার কাছে মনে হয় যে একটি ভালো দিকে চলে যাবে। ছাত্র সংসদ নির্বাচন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক, যেহেতু ডাকসু নির্বাচন নিয়ে 5 আগস্ট পরবর্তী সময় শিক্ষার্থীরাও বিভিন্ন সময় দাবি তুলছে যে দ্রুততম সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার, এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারাও বলছিল দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার। কিন্তু আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে, আপনারা সেখানে ভিন্ন মত পোষণ করেছেন, আপনারা সেখানে বিরোধিতা করেছেন, আপনারা বলছেন যে আরো সময় নেওয়ার জন্য। একদিকে বলছে আপনারা বিএনপি জাতীয় নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে চাচ্ছে, আবার আপনারা ডাকসু নির্বাচন চাচ্ছেন একটু দেরিতে। তো এটি কেন? এটি আসলে আমাদের বিরুদ্ধে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে কেন্দ্র করে একটি গোষ্ঠী খুবই সংঘবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানোর একটি রাজনীতি করছে। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জনপ্রিয়তা, তাদের ইতিবাচক কর্মকাণ্ড এবং তাদেরকে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে আগ্রহ, সেটিকে বিতর্কিত করার জন্যই তাদেরকে নিয়ে এই অপপ্রচার। আমি ডাকসু নিয়ে যে ব্যাপারটি বলবো, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি পদে অধিষ্ঠিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে নিয়মিত আলাপ আলোচনায় অংশগ্রহণ করে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যতবার আমরা আলোচনায় গিয়েছি সংগঠনের দায়িত্বশীল জায়গা থেকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা বরাবরই বলেছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ
এবং ডাকসু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণের দাবি। আমরা যখন আমি নিজে যখন এই আমাদের যে কমিটি আমরা যখন দায়িত্বপ্রাপ্ত হই গত বছরের মার্চ মাসে, তখন আমরা সাংগঠনিকভাবে আমরা দায়িত্ব পাওয়ার পরপরই যে কাজটি করেছিলাম, আমরা কিছু মানে এটা আমরা প্রকাশ করতে পারিনি, যার কারণে এই বিষয়টা নিয়ে এখন আমি একটু ক্যামেরার সামনে আমার বলা লাগছে। সেটি হচ্ছে যে আমরা তখন কিছু কাজ করেছিলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে, তখন তো এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায়, আমরা কিছু লিফলেট করছিলাম। সেখানে আমরা প্রথম পয়েন্টে করেছিলাম যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই খুনি ফ্যাসিস্ট হাসিনা যদি পতন হয় এবং একটি গণতান্ত্রিক সরকার যদি আসে, আমাদের প্রথম দাবি হচ্ছে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন চালু করা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছিলাম। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যখন আমরা আলাপ আলোচনা করেছি, আমরা তখন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচনের কথা বলেছি। তার আগে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, শুধু আমরা না কিন্তু এই বিষয়টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা বিগত আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে রাজপথে সম্মুখ সারিতে থেকে আন্দোলন সংগ্রাম করেছিল, তাদের প্রত্যেকের দাবি ছিল যে বিগত দিনও আমরা কিন্তু একটা ডাকসু নির্বাচন দেখেছিলাম 2019 সালে। সেই ডাকসু নির্বাচনটি শুধুমাত্র একটি নির্দিষ্ট সংগঠন তাদেরকে বিজয়ী করার লক্ষ্যে এই ডাকসুর একটি নামমাত্র সংস্কার করে একটা ডাকসু নির্বাচন আয়োজন করা হয়েছিল। এবং 2024 সালের যে ডামি নির্বাচন, সেই ডামি নির্বাচনের একটি মানে একটি প্রস্তুতি ছিল এই ডাকসু নির্বাচন। আমরা ডামি লাইনের কিন্তু প্রথম উদ্ভব দেখেছি এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। আমি নিজে সেই ডাকসু নির্বাচনের একটি হলের ভিপি প্রার্থী ছিলাম, এই জন্য আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তখন অবগত করেছি, শুধু আমরা না, সকলে মিলে, যে এই বিদ্যমান গঠনতন্ত্রের একটি কার্যকর সংস্কার প্রয়োজন, যে সংস্কারের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর যে চাহিদা, তাদের চাহিদা এবং যে আকাঙ্ক্ষা এবং তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। কারণ বর্তমান যে ডাকসুর গঠনতন্ত্র, সেখানে আপনি যদি দেখেন যে সেটিতে কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় না। এখন আমি ডাকসুর সভাপতি বা বলেন যে এখন যেটি আছে যে ভিপি, আমি ডাকসু নিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করব, তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলবো কার সাথে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে। কিন্তু আমার মাথার উপর যদি আমি ভিপি সভাপতি যদি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিসি মহোদয় হন, তাহলে আমি তো, তিনি আমার উপর থেকে কাজ করছেন, তাহলে আমার নির্বাচিত প্রতিনিধি হয়ে আমি কার সাথে আলাপ আলোচনায় যাব? শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে আমি কার সাথে কথা বলবো? এই জন্য আমাদের অধিকাংশের একটা বড় দাবি রয়েছে যে ডাকসুতে সভাপতি পদটি সরাসরি শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে আসবে। শুধু এটি না, আমরা আরও বেশ কিছু বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে একটি সংস্কার প্রস্তাবনা দিয়েছি এবং আমরা কিন্তু সেটি প্রকাশ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের সবার কাছে সেটি প্রকাশ করেছে, আমাদের দাবি দেওয়াগুলো। এবং আমরা মনে করেছি একটি কার্যকর, সময় উপযোগী এবং একটি আধুনিক ছাত্র সংসদের যে মডেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সেই সংস্কার প্রস্তাবনায় সেই মডেলটি উপস্থাপন করেছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সেটিকে আমলে নেয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং এই সময়ের চাহিদা অনুযায়ী যেরকম একটি ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন, সেই মডেলটি যদি ফলো করে, তার মাধ্যমে আগামী দিনে শিক্ষার্থীদের পুরোপুরি প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, এরকম একটি ডাকসু নির্বাচন করা সম্ভব। সেটি নিশ্চিত করা। ছাত্র দলের নেতাদের বয়স নিয়ে একটি আলোচনা সমালোচনা আছে, যেটি নানাবিধ কারণ আছে। তারপরও এখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে অথবা ছাত্র দলের নেতৃত্বে যারা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বেশিরভাগের সাথেই নিয়মিত শিক্ষার্থীদের সাথে বয়সের একটি বড় গ্যাপ রয়েছে। বাংলাদেশে তো বিগত প্রায় মানে একই প্রসঙ্গ বারবার আসছে যে প্রায় 1.5 দশক ধরে রাজনৈতিক কোনো সুষ্ঠু স্বাভাবিক কোনো চর্চা ছিল না এবং এখানে আমাদের একটি দমন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, যার কারণে একটি দীর্ঘ রাজনৈতিক নেতৃত্বের কিছু জট তৈরি হয়েছে, যেহেতু স্বাভাবিক কোনো পরিবেশ ছিল না। এবং একই সাথে আপনি দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমি 2011-12 সেশনের শিক্ষার্থী। আমার প্রায় ছাত্র রাজনীতির বয়স 1 যুগের বেশি সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি যে নিয়মিত শিক্ষার্থীদের সাথে যে দূরত্বের কথাটি বলছেন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী কারা? শুধু কি অনার্স মাস্টার্স এরাই কি নিয়মিত শিক্ষার্থী? ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা বলি, বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন,
অনার্স রয়েছে, মাস্টার্স রয়েছে, এখানে এমফিল এর শিক্ষার্থী রয়েছে, পিএইচডি শিক্ষার্থী রয়েছে, এখানে নানা রকম গবেষণামূলক কার্যক্রম, পিএইচডির যারা শিক্ষার্থী রয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাইকে নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমি যখন নেতৃত্ব প্রদান করব, আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের কিন্তু এই সকল শিক্ষার্থীদেরকে নিয়েই কিন্তু নেতৃত্ব দিতে হবে। আমি কি তাহলে শুধু অনার্স আর মাস্টার্সের শিক্ষার্থীদের নেতৃত্ব দিব? কিন্তু নিয়মিত শিক্ষার্থী বলতে তো বেশিরভাগ ক্ষেত্রে অনার্সের শিক্ষার্থীদের, অনার্স মাস্টার্স এবং আপনারা যাদেরকে নিয়ে রাজনীতি করেন বেশিরভাগই তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী যারা, আমাদের পিএইচডি স্টুডেন্ট না, আমি বলছি যে আমি পিএইচডির শিক্ষার্থীরা তারা গবেষণা কার্যক্রমে, বাট একটি শিক্ষার্থী সংগঠন হিসেবে আমাদের কিন্তু এমফিলের শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এমফিলের শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থী হিসেবে বিবেচনা করা হয়। কারণ অনার্সের পর অনেকে মাস্টার্স করে, অনেকে তার শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য এমফিল করে। আমি পিএইচডি পর্যন্ত যাব না, এমফিল পর্যন্ত যদি থাকে। এখন স্বাভাবিকভাবেই এই সকল শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটা অভিজ্ঞতার প্রয়োজন হয়। সেই অভিজ্ঞতার জায়গা থেকে এটা নিয়ে একটা আলাপ আলোচনা হতে পারে যে আসলে বয়সটা কেমন হওয়া উচিত। কিন্তু এটা যে খুব বেশি দূরত্ব তৈরি হয়, আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের কাছে মনে হয়েছে অন্যান্য যে কোনো ছাত্র সংগঠনের থেকে আমাদের সংগঠনে নেতাকর্মী কিন্তু অনেক বেশি, বা শিক্ষার্থীদের অংশগ্রহণ অনেক বেশি। এই যে অংশগ্রহণ অনেক বেশি, তো এই গ্যাপটা কি ধীরে ধীরে আপনারা কমানোর চিন্তা করছেন কি? হ্যাঁ, অবশ্যই। এটি তো দীর্ঘদিন যেহেতু রাজনীতির স্বাভাবিক কোনো বিকাশ ছিল না, এটি যখন একটি সুস্থ স্বাভাবিক কার্যক্রমের মধ্যে যাবে তখন আস্তে আস্তে এটি কমিয়ে আনা সম্ভব হবে। তখন আর মনে হয় এই বিষয়গুলো নিয়ে কোনো আলাপ আলোচনা হবে না। আপনার কাছে কি মনে হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি কেমন চলছে, আইন শৃঙ্খলা সব মিলিয়ে? বর্তমান বাংলাদেশের যে সামগ্রিক পরিস্থিতি সেটিকে আমরা যদি মূল্যায়ন করি, সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ঘাটতি রয়েছে। তো এটা থাকাটা যে খুব অস্বাভাবিক আমি সেটি মনে করি না। অস্বাভাবিক কেন মনে করি না? যেহেতু বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে দীর্ঘদিনের বাংলাদেশের উপর চেপে বসে একটি ফ্যাসিস্ট গোষ্ঠীর বিপরীতে গিয়ে। তো এই অভ্যুত্থান পরবর্তী যে 8 মাস, তো এই 8 মাসে হঠাৎ করে যে পুরো রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই। এটার জন্য একটি সময় প্রয়োজন। তবে সেই পরিবেশটা সুষ্ঠু স্বাভাবিক করতে হলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেটি হবে যে যারা শাসক গোষ্ঠী থাকবে তাদের সাথে জনগণের একটা সংযোগ তৈরি হবে এবং একটা জবাবদিহিতা তৈরি হবে। তখন এই যে রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকবে তখন জনগণের সাথে তাদের এই সংযোগের কারণে, এই যোগাযোগের কারণে অনেক সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে, যেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমার কাছে মনে হয় যে অতি দ্রুত যদি আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করি তাহলে বাংলাদেশের এই যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সামাজিক যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সামগ্রিকভাবে, সেটি খুব দ্রুত এই জায়গা থেকে তো আপনাদেরও সরকার, আমরা তো সেটি কখনো অস্বীকার করছি না। আমাদের অগণতান্ত্রিক সরকার বলার তো সুযোগ না, অগণতান্ত্রিক এটাকে অগণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকার বলার কোনো সুযোগ নেই। আমরা এটাকে অভ্যুত্থান পরবর্তী একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা বিবেচনা করছি না, এটাই প্রতিষ্ঠিত। বর্তমান যে সরকার তারাও কিন্তু নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বিবেচনা করছে। অন্তর্বর্তীকালীন মানে একটি স্বল্প সময়ের জন্য, নির্দিষ্ট মেয়াদের জন্য একটি সরকার। আর গণতান্ত্রিক সরকার, সেখানে সবার অংশগ্রহণ থাকে। গণ অভ্যুত্থানে সকল গণতান্ত্রিকামী মানুষের অংশগ্রহণ ছিল, কিন্তু তাদের সরাসরি ভোটের মাধ্যমে কিন্তু সেটি প্রতিষ্ঠিত হয়। সংস্কারও তো প্রয়োজন। হ্যাঁ, আমরা সংস্কারের ব্যাপারে প্রচণ্ড রকম আন্তরিক, এবং আপনি দেখেন এই সংস্কারের ব্যাপারে বাংলাদেশের সর্বপ্রথম আলাপ আলোচনাটা আমরাই তুলেছি। আমরা বলতে আমাদের রাজনৈতিক যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংস্কারের আলাপ আলোচনা তুলেছে, এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও যে সংস্কারের একটা বিষয় ছিল যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী টানা হতে পারবে না। এখন আবার সেটি নিয়েও তো এক ধরনের বিএনপি দ্বিমত জানাচ্ছে। না, এক ব্যক্তি বিএনপি যে বিষয়টি গ্যাপ দিয়ে আবার 2 বারের পরে বিএনপি যে বিষয়টি উল্লেখ করেছিল 31 দফা, এটি নিয়ে একটি মনে হয় যোগাযোগের ঘাটতি রয়েছে। সেটি হচ্ছে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু পুনরায় গ্যাপ দিয়ে সে আবার প্রধানমন্ত্রী হতে পারবে। আমি একটা বিষয় এটিকে ভিন্নভাবে উপস্থাপন না করা হয় যদি, সেটি হচ্ছে
আমাকে যদি জনগণ ভোট দিয়ে যদি বারবার যদি আমাকে নির্বাচিত করে, রাষ্ট্র ব্যবস্থায় যদি আমাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে, আমি তো ভোটের মাধ্যমে আসব। বাংলাদেশে বিগত দিনে যে ফ্যাসিস্ট ব্যবস্থা চালু ছিল, জোর করে ক্ষমতায় থাকে, আমি তো জোর করে আসবো। জনগণ যদি আমাকে পছন্দ না করে তাহলে তো আমার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই। এখন জনগণের উপর, জনগণের ক্ষমতায়নে যদি আমরা বিশ্বাসী হই, সেখানে এক ব্যক্তি দুইবার কেন 3বারও প্রধানমন্ত্রী হতে পারে। তারপরেও বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনুধাবন করেছে যে মানে টানা 3 মেয়াদে যদি কেউ প্রধানমন্ত্রী থাকে বা তার বেশি যদি কেউ প্রধানমন্ত্রী থাকে, তাহলে তার মধ্যে একটি ফ্যাসিস্ট মনোভাব তৈরি হওয়ার সম্ভাবনা জাগতে পারে। এই জন্যই তিনি বাংলাদেশে সর্বপ্রথম এই সংস্কারের আলাপ তুলেছে এবং তিনি সর্বপ্রথম বলেছে যে পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তার এই ইতিবাচক মনোভাব আমার কাছে মনে হয় বাংলাদেশে একটি বিরল দৃষ্টান্ত উপস্থাপন করবে। আওয়ামী লীগের রাজনীতির বিষয় এবং আওয়ামী লীগের রাজনৈতিক যে ভবিষ্যৎ আগামী নির্বাচনে অনেক ছাত্র সংগঠন, অনেক রাজনৈতিক সংগঠন বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক। আপনারা কি মনে করেন? আমরা যেটা মনে করি, যেহেতু আমরা এই বিগত আওয়ামী শাসনামলে সবথেকে বড় ভুক্তভোগী সংগঠন, রাজনৈতিক দল যদি আমরা বিবেচনা করি, তাহলে সেটা হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন হিসেবে, সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবথেকে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে। এখন আওয়ামী লীগকে আমরা যেটি আমাদের কাছে এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা যেটি মনে হয়েছে যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে বাংলাদেশে আগামী দিনে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, এবং সেটি নির্ধারণ করবে তাদের ভোটের মাধ্যমে, তাদের মতামত প্রকাশের মাধ্যমে। কিন্তু তাদেরকে যদি আপনি নিষিদ্ধ, মানে তারা যদি নিষিদ্ধ না হয় তাহলে তাদের কর্মসূচিতে বাধা দেওয়াটা আমি যেটি মনে করি, যেহেতু বাংলাদেশে জুলাই আগস্ট সহ বিগত সময়গুলোতে যে এই গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ে যে শত শত হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন, সেই শহীদের বিচার নিশ্চিতের যে ব্যাপারটি, সেই বিচার যদি নিশ্চিত প্রক্রিয়া যদি করা যেত বা 8 মাসে যদি সেটিকে দৃশ্যমান করা যেত, তাহলে এই যে আওয়ামী লীগের যে হঠাৎ করে যে তাদের যে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বা তাদের যে আগমন, সেটি কিন্তু সম্ভব হতো না। আমি এটিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি ব্যর্থতা হিসেবেই দেখছি, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই বলেই তারা এখন বিভিন্নভাবে এই মাঠে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। এবং এটার জন্য যেটা দরকার ছিল একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করা আইনানুগভাবে। সেটি আইনানুগভাবে কঠোর পদক্ষেপ নিল, কিন্তু এখন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, অথবা আওয়ামী লীগ যখন নিষিদ্ধ কোনো সংগঠন না, তখন তাদের কর্মসূচি কিভাবে ঠেকাবে? আপনি দেখেন এই বিষয়টি একটু ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার থাকে, কারণ হচ্ছে এটা কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়, যেহেতু একটি গণঅভ্যুত্থান হয়েছে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তো গণঅভ্যুত্থান যাদের বিরুদ্ধে হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাদের যে কোনো কার্যক্রমকে কেউ স্বাভাবিকভাবে নেবে না। সেই জায়গা থেকেই আওয়ামী লীগের যে কোনো কার্যক্রমকে স্বাভাবিকভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। এই জন্য যখন একটি গণহত্যাকারী সংগঠন তাদেরকে যখন আইনের বা বিচারের আওতায় আনা হবে, তখন ধীরে ধীরে এই বিষয়টি তাদের এই বিচারের মধ্য দিয়ে দেখা গেল যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারটি চলে এসেছে। যখন যারা গণহত্যাকারী একটি রাজনৈতিক সংগঠন হিসেবে এস্টাবলিশড হয়ে যাবে, প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু তাদেরকে নিষিদ্ধ প্রক্রিয়া সহজ হয়ে যাবে। তখন আইনানুগভাবেই তখন নিষিদ্ধ করা যাবে, কারণ নিষিদ্ধের ব্যাপারটি কিছু আইনগত বাধ্যবাধকতা রয়েছে। হঠাৎ করে নির্বাহী আদেশে কিন্তু কাউকে নিষিদ্ধ করে তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় ঘটানোর সুযোগ নাই। আমরা কিন্তু অতীতেও দেখেছি যে জামাতের রাজনীতিকে কিন্তু আওয়ামী লীগ বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, বা বিভিন্ন মামলা হামলা, এবং আমাদের বিএনপির রাজনীতিও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। জোর করে চাপিয়ে দিয়ে কাউকে বাধাগ্রস্ত করা যায় না, কিন্তু যারা দোষী তাদের বিচারের আওতায় এনে সেটি খুব সুন্দর মতো কিন্তু তাদেরকে রাজনীতি থেকে, জনমনের হৃদয় থেকে তাদেরকে মুছে দেওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ শিপন আপনাকে। আমরা নির্বাচন, ছাত্র রাজনীতি, সংস্কার নিয়ে কথা শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের।